আজকে সকালে গিয়েছিলাম আমার শ্বশুরবাড়িতে। সেখানে আজকে ধান ভাঙানো হবে। সবকিছু মিলিয়ে শ্বশুরবাড়িতে কি করলাম তা নিয়ে ছোট্ট একটা ব্লগ, আশা করি শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম। সকাল থেকে সবকিছু অন্যান্য দিনের মতো নর্মালি চলছিল। আয়াত তো সকালবেলা নাস্তা করে স্কুলে চলে গেল, কিন্তু এর কিছু সময় পরই আয়াতের পাপা কল দিল, বলল যে আয়াতের দাদু বাড়িতে যেতে হবে, ওখানে ধান ভাঙাবে। সো আমিও ঝটপট রেডি হয়ে পড়লাম। আমি রেডি হতে হতে দেখি আয়াতের পাপা আমাদেরকে নিতে চলে এসেছে। তো আমি আর আয়রান এখন যাচ্ছি আয়াতের পাপার সাথে। আয়াত স্কুল থেকে পরে ডাইরেক্ট যাবে। আর এই যে আয়রান গাড়িতে উঠলেই ওনার ঘুম এসে পড়ে। আমার বাসা থেকে আয়াতের দাদা বাড়ির দূরত্ব বাইকে বড় জোর 5 মিনিট, এর ভিতরেই আয়রান ঘুমিয়ে পড়েছে। আর এদিকে কিন্তু আমরাও চলে এসেছি আয়াতের দাদা বাড়িতে। এসে দেখি অলরেডি এখানে কিন্তু ধান ভাঙানোর মেশিন নিয়ে আসা হয়েছে। বাবা মা দুইজনে এখানে ধান টানও বের করে ফেলেছে, মানে একেবারে ধান ভাঙানোর জন্য সবকিছু রেডি। বাবা মা যেহেতু বাড়িতে একা আছে, তো সবকিছু একবারে ম্যানেজ করতে পারবে না, তাই আমাদের আশা। এই ধান ভাঙানো জিনিসটা কিন্তু অনেক ঝামেলার কাজ। তো এদিকে ধান ভাঙানোর জন্য সব প্রিপারেশন নিচ্ছি, আর আমি এদিকে তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিলাম। রান্নাতেও অবশ্য আমার তেমন বেশি ঝামেলা করতে হয়নি। মা আমি আসার আগে সবকিছু কেটে টেটে গুছিয়ে রেখেছে, আমি জাস্ট রান্নাটা বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি যাতে রান্নাটা হয়ে যায়। 2 চুলায় রান্না করতে বেশি সময় লাগেনি, খুব তাড়াতাড়ি রান্না কমপ্লিট করে আমি চলে এসেছি বাইরে ধান ভাঙানো দেখতে। আর সবচেয়ে বেশি কাজ করছিল হলো আয়াতের পাপা। অ্যাকচুয়ালি আমাদের আশা এই কারণেই, ধান ভাঙানোটা কিন্তু অনেক বেশি হাসেলের একটা কাজ। আর যেহেতু ধান ভাঙানো মেশিনের সাথে এক্সট্রা কোনো মানুষ আসেনি, জাস্ট যে মেশিনটা চালায় উনি এসেছে। আর এই যে আয়রান এখানে বসে বসে কি করছিল একটা সরিষার তেলের বোতল নিয়ে। আমার ওনার কিন্তু আজকে প্রচুর পরিশ্রম গিয়েছে। এতগুলো ধান ভাঙানো পুরোটাই ধরতে গেলে নিজেরই করতে হয়েছে। এগুলো ধানগুলো ভাঙানোর জন্য দেওয়া, চালগুলোকে নেওয়া, মানে অনেক ঝামেলা। আর মেইন কথা হলো এগুলো কিন্তু খুব পরিশ্রমের কাজ। আর ও যেহেতু এইসব পরিশ্রম করে অভ্যস্ত না, আজকে ওনার অবস্থা কিন্তু একেবারে 12টা বেজেছে। অন্যান্য বার কিন্তু ও এসব বা আমি এইসব কোনো ঝামেলাতে যেতে হয় না, বাবা মা দুজনেই এগুলো করে। কিন্তু ওনাদের বয়স হচ্ছে, ওনারা আসলে অতটা এখন করে উঠতে পারে না। বাবার কোমরের সার্জারি হয়েছিল, বাবার ভারী কোনো কাজ করা নিষেধ। আর এই যে আমাদের রায়রান পুচি, ওইদিকে ওনার পাপা এত কাজ করছে, আর এখানে আমার ছেলে একটু ধান ধরতেও কেমন করে, যে ওনার হাতে ময়লা লেগে যাচ্ছে। দেখুন আমি জোর করে একটু ধান ধরিয়েছি, আর সাথে সাথে মুছে ফেলছে। উল্টা আমার হাত নিয়ে বলছে এবার তুমি ধরো। অবস্থা দেখেন বাচ্চার। মানে আমার মনে হয় যে ওর বয়সী অন্য বাচ্চারা হলে এখানে এত ধান চাল দেখে কত মজা করত। আর ও একেবারেই কমফোর্টেবল হতে পারছিল না, এগুলো একটু ধরে ধরেও বারবার হাতটা ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করছিল। আমি যেখানে বাচ্চাদেরকে ইচ্ছে মতো খেলতে দেই, যে ইচ্ছে মতো ময়লা ধরুক, সেখানে আমার বাচ্চারা ময়লা থেকে দূরে পালায়। তো এইদিকে ধান ভাঙানো প্রায় শেষ। খালি একটা রুমের মধ্যে এই চালগুলো এনে ছড়িয়ে রাখা হয়েছে যাতে এগুলো ঠান্ডা হয়। বেশ ভালো কিন্তু চাল হয়েছে, ধান একেবারেই নেই। আর এই যে আয়াত তো স্কুল থেকে চলে এসেছে, ও এখানে একটা প্লেন বানাচ্ছিল। আয়াত আসার পরে আয়াতকে আয়রানকে নিয়ে একটু বাইরে হাঁটতে বের হয়েছি। আমরা অবশ্য দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরেই চলে যাব, তাই ভাবলাম ওদের নিয়ে একটু হেঁটে আসি। আর এই যে আয়রান এখানে খোলা রাস্তা পেয়ে বেশ মজা করে হাঁটছে। রাস্তার পাশে কিছু হাঁস ছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁস দেখছিল উনি। আমার শ্বশুরবাড়ির এখানে আয়াতের একটা ভাইয়া আছে, প্রতিবেশী ভাই আর কি, নাম ধ্রুব। তো ছোট থেকে ধ্রুব আয়াতকে অনেক বেশি আদর করে। আয়াত দৌড়ে যাচ্ছিল ধ্রুবদের বাসায়। এই যে এটা হলো ধ্রুবদের বাসা। ধ্রুবদের ফুল ফ্যামিলি আয়াতকে অনেক বেশি আদর করে। যেহেতু এটা হিন্দু বাড়ি, বাড়িটা ভরা কিন্তু অনেক রকমের ফুল গাছে। আমি আসলে এই ফুল গাছগুলো দেখি, অনেক ভালো লাগে দেখতে। দুপুর পর্যন্ত আমি আমার শ্বশুরবাড়িতে ছিলাম। দুপুরের পরেই আমি চলে এসেছি আবার আয়াতের পাপার সাথে আমাদের বাসায়। ব্লগটা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।